আশেপাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য রক্ষার গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই একটু আপনার থেকে জানতে চাইব, এই যে মাটি এবং মাটির স্বাস্থ্য রক্ষা বলতে আমরা ঠিক কি বুঝছি? আপনাকে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো হয়, উদাহরণ দ্বারা, ধরেন আপনি একজন মানুষ, আপনার একটা স্বাস্থ্য আছে না? আপনি মানুষ হিসাবে আপনি যে যা থাকার দরকার সব আছে, কিন্তু যদি আপনার খুব জ্বর হয় অথবা অন্য কোনো একটা রোগ হয়,
তো আপনি কি শরীরটা ভালো লাগবে? আপনি কি কাজ করতে পারবেন? আপনার স্বাস্থ্যটা কিন্তু আপনি যতটুকু গুরুত্ব, আপনার স্বাস্থ্যটা কিন্তু ততোধিক গুরুত্ব। একদম ঠিক একইভাবে মাটি আমাদের নেচার দিয়েছে, মাটি আমাদের পৃথিবীর উপরে একটা বিরাট অংশে এই মাটিটা আছে। কিন্তু এই মাটিটা যদি স্বাস্থ্যটাকে আমরা ঠিক মতো রক্ষা করতে না পারি, যেমন আমাদের স্বাস্থ্যটা যদি আমরা ঠিক মতো রক্ষা করতে না পারি, আমার রোগ ঠোক বিভিন্ন কষ্টের মধ্যে ভোগে এবং আলটিমেটলি মারা যায়। তো সেরকম মাটিও কিন্তু যদি তার স্বাস্থ্যটাকে ঠিক মতো রক্ষা করা না যায়, তবে কিন্তু দেখা যাবে আলটিমেটলি এই মাটিটা একটা ডেথ সয়েলে পরিণত হয়েছে। ডেথ সয়েল বলতে হলো যেই মাটিতে কোনো রকম উৎপাদন করা সম্ভবপর হবে না, সেই মাটিকে আর প্রোডাকশন হবে না এবং উৎপন্ন করা সম্ভব হবে না, সেই মাটিকে বলা হয় ডেথ সয়েল। অতএব সে অনুর্বর বা মৃত মাটি, এবং বাংলাতে বলা হয় মৃত মাটি। মৃত মাটি দিয়ে কিন্তু চাষিভাইরা কোনো কিছু করতে পারবে না। আমাকে যেমন স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হয়, মাটির স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য তার চারিদিকে সমস্ত ব্যবস্থা আমাদের নিতে হবে। এছাড়া কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা যদি আমরা করতে না পারি, এখন চলছে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের মানে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা কিন্তু সেই মাটি ব্যবহার করতে পারবে না, কারণ ব্যবহারযোগ্য থাকবে না এবং ব্যবহার করতে পারবেও না। অতএব আপনার উৎপাদনই হবে না। সেটি তফাৎ মাটি এবং মাটির স্বাস্থ্য। এই স্বাস্থ্য রক্ষা যদি আমরা না করতে পারি, আমাদের উৎপাদন কিন্তু আমরা বাড়াতে পারবো না, উৎপাদনই করতে পারবো না, আলটিমেটলি উৎপাদনই করতে পারবো না। বর্তমানে সময়ে সবাই এই মাটির স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়েছে, কারণ আমি মাটিটাকে নষ্ট করতে চাই না। অতএব আমাকে মাটিটাকে স্বাস্থ্যবান রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। মাটি আগামীর সম্পদ। এই যে গাছ, মানে কৃষক বন্ধু বা আমরা যে চাষ করছি, এই গাছ তো মাটির ওপরে থাকছে, মানে ধারণ করছে, আবার এই গাছ মাটি থেকে খাদ্যও সংগ্রহ করছে। তো গাছ প্রধানত কি কি প্রয়োজনীয় খাদ্য এই মাটি থেকে সংগ্রহ করে? প্রথম হলো গাছ মাটি থেকে সংগ্রহ করছে শুধু খাদ্য না, জল সংগ্রহ করছে। আচ্ছা, সেটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। এবং ধরেন মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, পিএইচ। আপনি জানেন পিএইচটা কি? অম্লত্ব এবং ক্ষারত্বর ইউনিটটাকে পিএইচ বলা হয়। সে পিএইচ যদি আপনি ঠিক না থাকে মাটিতে, তবে কিন্তু মাটি কিন্তু তার এই মানে খাদ্য উপাদানগুলো কিন্তু সে গ্রহণ করতে পারবে না। খাদ্য উপাদানগুলি অ্যাভেলেবেল ফর্মে থাকবে না। অ্যাভেলেবেল মানে গাছ নেওয়ার মতন যে অবস্থান, তাকে অ্যাভেলেবেল ফর্ম বলা হয় ইংরেজিতে। অ্যাভেলেবেল ফর্ম না হলে, বিশেষ করে আয়নিক ফর্ম না হলে পরে গাছ নিতে পারবে না। গাছের প্রয়োজনীয় খাদ্য কিন্তু 20টা, তার মধ্যে 10টি লাগে বেশি পরিমাণে আর 10টি লাগে কিন্তু কম পরিমাণে, কিন্তু দুটোই লাগবে। এবং তার একটার যদি অভাব হয়, গাছ কিন্তু তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না। 1, 2 নম্বর, এর অভাবে গাছ একটা মানে সিমটম দেখা দিবে, সেইটাকে শুধু ওই এলিমেন্ট দ্বারাই আপনাকে মানে সারাতে হবে, অন্য কোনো কিছু দিলে কাজ হবে না। আর এরা বায়োলজিক্যাল যে গাছের ভিতরে হয় তার মধ্যে অংশগ্রহণ করবে। অতএব এই জন্য এই এসেনশিয়াল এলিমেন্ট 20টা শুধু যদি মাটিতে থাকে, সেই মাটি কিন্তু আপনি উৎপাদনশীল নাও হতে পারে। একটা ইংরেজিতে কথা আছে, প্রোডাক্টিভ সয়েল মাস্ট বি ফার্টাইল, বাট ফার্টাইল সয়েল মে নট বি প্রোডাক্টিভ। কারণ সব নিউট্রিয়েন্ট খাদ্য গাছের যা প্রয়োজন সব আছে, কিন্তু সেখানে জল নেই, গাছ নিতে পারবে না। সেখানে পিএইচটা অম্লত্ব বা ক্ষারত্ব, গাছ নিতে পারবে না। এবং তার যদি এরিয়েশন যদি না হয়, মানে গাছের যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারে রুটটা, সেখানে কিন্তু উৎপাদন দিতে পারবে না। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে মাটির স্বাস্থ্যটাকে এইরকমভাবে সাজাতে হবে যেমন গাছের প্রোডাকশনটা বাড়ানো যায়। তার মানে বলতে চাইছেন যে এই খাদ্যের পাশাপাশি আরো কিছু সামগ্রী আছে যেটা গাছ গ্রহণ করে, সেগুলো যদি একটু বলেন যে খাদ্য ছাড়া আর কি কি গ্রহণ করে গাছ বা প্রয়োজন হয় গাছের? গাছে আমি প্রথম বললাম জলটা বেশি প্রয়োজন হয়, পিএইচটার জন্য, অ্যাভেলেবেল নিউট্রিয়েন্টের জন্য, এরেশনটা তাদের দরকার হয়। আর ধরেন যদি আপনি একটা মাটি কিন্তু গাছকে মেকানিক্যাল সাপোর্ট দেয়, দাঁড়িয়ে থাকার ক্ষমতা দেয়। যেমন আপনি ফ্লোটিং যেসব গাছগুলো আছে যেগুলো ভেসে থাকে বা অ্যাজোলা, ল্যামডা, সেগুলো কিন্তু মেকানিক্যাল সাপোর্টের দরকার হয় না, যদিও তো ফ্লোটিং এর একটা সিস্টেম আছে। কিন্তু অন্য যে কোনো ক্রপই আপনি করেন না কেন,
তার কিন্তু মেকানিক্যাল সাপোর্ট দরকার। এই মেকানিক্যাল সাপোর্টটা দেয় কিন্তু মাটি। এবং মাটির ভিতরে দুটো জিনিস থাকে, একটা ক্যাপিলারি পোর স্পেস, একটা নন ক্যাপিলারি পোর স্পেস। ক্যাপিলারি পোর স্পেসে জল ধারণ করে রাখে, আর নন ক্যাপিলারি পোর স্পেসে হাওয়া বা বাতাস ধারণ করে রাখে। আচ্ছা, দুটোই গাছের জন্য প্রয়োজন, গাছের জন্য, তার রেসপিরেশনের জন্য, এবং তার ভিতরে যে বায়োকেমিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো হয়, প্রোটিন তৈরি করা, কার্বোহাইড্রেট তৈরি করা, এইগুলি যে গাছ তৈরি করে, সেগুলির জন্য কিন্তু এই নিউট্রিয়েন্টগুলো সাপোর্ট দেয়। অতএব মাটির স্বাস্থ্যটা বলা হয়, কিন্তু ওভারঅল সব কিছু মিলেই মাটির স্বাস্থ্য বলা হবে। আপনি একটা স্বাস্থ্যবান লোকের সব কিছু মিলেই তো স্বাস্থ্যবান লোক বলবেন, যা সব কিছু ভালো আছে। এইরকম মাটির স্বাস্থ্য কিন্তু হিউম্যান বিংসের স্বাস্থ্য থেকে কথাটা আসছে, মানে সার্বিক সুস্থতা যদি মাটিতে আমরা বজায় রাখতে পারি, তবেই কিন্তু কৃষক ভাইরা তার প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে পারবে, এবং উৎপাদন বাড়াইতে পারলে পরে মানে অর্থনৈতিক দিক দিয়ে সে লাভবান হতে পারবেন। আপনি যে প্রথমে বলছিলেন যে খাবারের অভাব হবে সেই খাবারটা দিয়েই পূরণ করতে হবে, অন্য কিছু দিয়ে সেটা পূরণ হবে না। তো যদি একটু বলেন যে কোন একটি খাবারের ঘাটতি থাকলে গাছের কি কি ক্ষতি হয়? আচ্ছা, গুড, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এটা আপনি ধরেন, যদি আপনার মাটিতে নাইট্রোজেনের অভাব হয়, গাছ কি করবে? গাছ তার ওল্ড লিভগুলিকে প্রথম হলুদ করে ফেলাবে। আচ্ছা, গাছ তো সবুজ থাকার কথা, কারণ ফটোসিনথেসিস করতে হবে, হলুদ করে, এবং এই হলুদটা আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে, মানে শাখা প্রশাখা হয়ে উপরের দিকে যাবে। এটা যদি আপনার নাইট্রোজেনের অভাব হয়। আর যদি আপনি সালফারের অভাব হয়, সেখানে দেখা যাবে টপ পাতা হলুদ হচ্ছে, এবং সেটা পাতাটা নিচের দিকে হলুদটা নামছে। অতএব আপনাকে বুঝতে হবে, এবং এই যে তার অভাবটা, ধরেন আপনি যদি পটাশের অভাব হয়, গাছের পাতার যে মানে কিনারগুলো আছে ওখান থেকে খয়েরি কালার করতে থাকবে। আবার যদি ফসফরাসের অভাব হয়, ফ্লাওয়ারের ক্ষেত্রে ফ্লাওয়ার ড্রপিং করবে, আর পাতাগুলো যদি পাতার ক্ষেত্রে বলি, তো নৌকার মতন হয়ে যাবে। অতএব এইগুলোর অভাব একমাত্র ওই রেসপেক্টিভ নিউট্রিয়েন্ট দ্বারাই মেটাতে হবে, অন্য কোনো কিছু দিলে পরে এটা পরে কোনো কাজ করবে না। আপনাকে নাইট্রোজেনের অভাব হলে শুধু ইউরিয়া দিয়ে, অথবা আপনার আমাদের যারা যেসব জীবাণু সার আছে সেগুলি দিয়ে মেটাতে হবে, অন্য কিছু দিয়ে মেটালে কিন্তু মিটবে না। এই যে অভাব আছে সেটা আমরা বুঝবো কি করে? এই চাষি ভাইরা যদি কাজ করেন, ওনারা বুঝতে পারবেন যে গাছটা যে দেখলেই পরে বোঝা যায়, এবং পাতাগুলি হলে পরে আপনি 20টা এলিমেন্টারি ডিফিসিয়েন্সি সিমটমের একটা স্কেচ আছে আমাদের কাছে। মানে গাছের চেহারা দেখে বোঝা যাবে, আর এমনি মাটি থেকে আপনি বুঝতে পারবেন, মাটি থেকে আপনাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা আপনি যদি মাটি সংগ্রহ করতে হবে, কিভাবে করবেন? সেই মাটি সংগ্রহটা করাটা কিন্তু একটা টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি হতে হবে। আচ্ছা, কারণ যদি আপনি হঠাৎ এক জায়গায় মাটি, আপনার 1 বিঘা জমি আছে ধরেন, আমি বললাম আপনার 1 বিঘা জমি আছে, সেই জমিতে যে বললেন যে মাটি পরীক্ষা করবেন, আপনি যে কোনো জায়গা থেকে 1 মুঠ মাটি নিয়ে চলে এসে আমাকে বললেন যে পরীক্ষা করুন, সেই মাটি কিন্তু রিপ্রেজেন্টেটিভ হবে না। কি করতে হবে তাহলে? অতএব আরেকটা, এরকম মাটিটাকে আপনাকে এমন জায়গা থেকে নিতে হবে যেখানে কি অন্য কোনো ইন্টারফারেন্স আসবে না। যেমন ধরেন, আপনি যদি 1 বিঘা জমি থাকে, আপনি মনে মনে 9টা থেকে 12টা স্পট ঠিক করেন। এটাকে আপনি জিগজ্যাগ মোশন লাইন দিয়েও যেতে পারেন, অথবা আপনি মনে মনে দাগ কেটেও যেতে পারেন। কিন্তু যেখানে আপনি গাছের ছায়া পড়বে সেই জায়গা থেকে মাটি আপনি আনবেন না। আচ্ছা, এবং 1 বিঘা জমির জন্য আপনাকে 8 থেকে 10 জায়গার মাটি সংগ্রহ করতে হবে, এবং সেটাকে মিক্স করে রিপ্রেজেন্টেটিভ করে আপনাকে আমার কাছে পাঠাতে হবে। অতএব আপনাকে যে গাছ থাকে বড়, যে ছায়া পড়ে সেখান থেকে নেবেন না। কোনো ডিশ যদি থাকে, মানে গর্ত থাকে, সেখানে জল জমে থাকে, সেখান থেকে মাটি নেওয়া যাবে না। বা আপনার মাটি মানে জমির উপর দিয়ে একটা ইরিগেশন চ্যানেল আছে, সেই জন্য জলটা ছাড়ে ইরিগেশনের জন্য, দুদিকে ভিজে যায়, যতটুকু পর্যন্ত ভিজবে সেতটুকু থেকে আপনি মাটি সংগ্রহ করতে পারবেন না। ঠিক আছে, আপনি গতবার ইউরিয়া সার, এমপি সার এবং এসএসপি সার মিশিয়ে দিয়েছেন, একটা জায়গায় মিক্স করছেন, ওই জায়গাতে নেওয়া যাবে না। অনেক কিছু মাথায় রাখতে। হ্যাঁ, কাউডাং মানে গোবরে গরু পটি করেছে, সেই জায়গাতে মাটি নেওয়া, এরকম বাদ দিয়ে যে আপনি 8 থেকে 10 জায়গায় মাটি মিক্স করে নিয়ে এসে পাঠালে পরে সেটা আপনার রিপ্রেজেন্টেটিভ হবে, এবং ওখান থেকে আমরা অ্যানালিসিসকে বলতে পারবে মানে মাটিতে নিউট্রিয়েন্টের স্ট্যাটাসটা কি, সয়েলের আর কি মানে ক্যাপিলারি কেমন আছে, নন ক্যাপিলারি কেমন আছে, মেকানিক্যাল অ্যানালাইসিস আমরা করে দিতে পারবো, এটা টেক্সচারটা কীরকম, স্ট্রাকচারটা কীরকম, তারপরে আপনি মাটিটা আপনি জানতে পারবেন কি। তো সেটা একবার করলেই চলে।
মানে প্রতি বছর মানে ফসলের আগে করা দরকার না। কিন্তু এই যে কেমিক্যাল যেগুলো আপনি দরকার আর গাছের যে প্রয়োজন, কোন এক এক গাছ এক এক রকম খাদ্য গ্রহণ করে, সেই ক্ষেত্রে গাছের যে মানে গ্রহণ করে এক এক খাদ্য, সেই অনুযায়ী আপনাকে মানে নিউট্রিয়েন্ট দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে সার সরবরাহ করতে হবে। তো সেটাও কিন্তু আপনাকে ডিটারমিনেশন করে দেবে এই মাটির স্বাস্থ্য পরীক্ষা রেজাল্টটা। এই যে বলছেন যে গাছ এক এক রকমের খাদ্য গ্রহণ করে, বললেন তো মোটামুটি প্রায় 20 ধরনের খাবার গাছ গ্রহণ করে, এবং আরও অন্যান্য কিছু গাছের প্রয়োজন হয়। তো এই 20 ধরনের খাবার এবং অন্যান্য কিছু সব কিছু মিলে কি বলা হয় যে ব্যালেন্স নিউট্রিয়েন্ট? ইয়েস, এটাকে মানে প্রকৃতিতে সবই দিয়ে রেখেছিল, কিন্তু আমরা যথেষ্টভাবে ব্যবহার করে এক একটা জিনিসের অভাব সৃষ্টি করেছি। যেমন ধরেন আপনি যদি ধান ঘাস করেন, এই আমাদের যে মাটির এখন যে স্ট্যাটাস আছে, সেখানে আমি ইউরিয়া ছাড়া সেই ধান ঘাস শুরু করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু লিগুম যদি করেন আপনি, সে লিগুম করতে গেলে দেখা যাবে লিগুমসে যে নাইট্রোজেনেজ এনজাইমটা আছে তাকে মোলিবডেনাম লাগে। সে মোলিবডেনামের যদি অভাব ওই এলাকায় থাকে, তা আপনাকে মোলিবডেনাম সার ব্যবহার করতে হবে। এটাকে আপনাকে মাটিটাকে পরীক্ষা করে জানতে হবে মাটির স্ট্যাটাসটা কি, সেই অনুযায়ী আপনি কি ফসল তৈরি করবেন, সেই ফসলের খাদ্য চাহিদা কি, সেই অনুযায়ী আমরা আপনাদের রিকমেন্ড করে দেব যে এই আপনি ব্যবহার করবেন। যদি আপনি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী মানে সয়েল কার্ড অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন, তো আপনার উৎপাদন আপনি একদম আপনার নির্দিষ্ট পরিমাণে আপনি পেয়ে যাবেন। তাহলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মাটির উর্বরতা বাড়াতে হবে। মানে মাটির উর্বরতা যদি বাড়ে তাহলে উৎপাদনশীলতা বাড়বে। তো এই উৎপাদনশীলতা এবং উর্বরতা, এটা বলতে আমরা ঠিক কি বুঝবো? উৎপাদনশীলতা হলে মাটির টোটাল প্রোডাকশনটা কি আচ্ছা আচ্ছা। আর উর্বরতা বলতে বলবো যে হ্যাঁ, এখানে ব্যালেন্সভাবে সমস্ত নিউট্রিয়েন্টগুলি আছে, সেটা হলো উর্বরতা। মানে ফার্টাইল সয়েল, যে আমি বলি এই সয়েলটা ফার্টাইল সয়েল, তার বোঝাবো যে এই মাটিতে এই যে 20টা এসেনশিয়াল এলিমেন্ট, 10টা বেশি লাগে আর 10টা মানে আসলে 9টা বেশি লাগে আর 11টা কম পরিমাণে লাগে, এটা ব্যালেন্স হিসাবে আছে। সেটা হলো মানে ফার্টাইল সয়েল। কিন্তু ওখানে জল নেই, তখন আপনি কি গাছ তৈরি করতে পারবেন না। নিউট্রিয়েন্ট সবই আছে মাটিতে, কিন্তু জল নেই, আপনি পারবেন না। আপনি অম্লত্ব, খুবই অ্যাসিড বা খুব ক্ষার সেই মাটি যদি হয়, সেই মাটিতে আপনি করতে পারবেন না। মাটিটা খুব কম্প্যাক্ট, মানে হেভি সয়েল, ক্লে পার্টিকেল একেবারে 90%, তো সেই ক্ষেত্রে কিন্তু মাটি রুট পেনিট্রেটই করতে পারবে না। আচ্ছা, তো সেই জন্য আপনাকে মানে উৎপাদনশীলতা নির্ভর করবে, কিন্তু আপনি অন্যান্য মানে প্রোডাক্টিভিটি তো আছেই, মানে উর্বরতা আছেই, কিন্তু তার সাথে আরও কিছু ফ্যাক্টর কাজ করলে পরে উৎপাদনশীলতা আপনি পাবেন। এবং আমরা কিন্তু ওটাই কিন্তু আপনাকে মাটির স্বাস্থ্য রক্ষা করে ওটা রিকমেন্ড করে দিলে পরে সেই অনুযায়ী যদি চাষি ভাইরা চাষবাস করে, আমরা আশা করি তারা তাদের এক্সপেক্টেড রেজাল্ট পাবে। আমরা যারা চাষ করি আর কি, চাষি বন্ধুরা এরকম একটা ভাবেন যে মাটি যা আছে থাক, আমরা যদি বেশি করে সার প্রয়োগ করি বেশি করে ফসল পাবো। না না না, এই জিনিসটা কিন্তু ধারণাটা ভুল। আপনি যদি মনে করেন যে আমি সার দিয়ে মাটি দিয়ে ফলের উৎপাদন বাড়াবো, হবে না। এটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট রাখতে হবে। সমস্ত রকম খাবার ব্যালেন্স ভাবে যদি থাকে, মানে ঠিক মতো যদি থাকে, তবেই উৎপাদনটা কিন্তু বৃদ্ধি পাবে, তাছাড়া না। আপনি শুধু ইউরিয়া দিলেন কিন্তু আর কিচ্ছু দিলেন না, সেটা কিন্তু আপনি উৎপাদন হবে না। ভেজিটেটিভ গ্রোথ হবে কিন্তু কোনো ফ্লাওয়ারিং হবে না, পডিং হবে না, আলটিমেটলি প্রোডাকশন হবে না। তো মাটি টেস্ট করে যেমন আমরা বুঝতে পারছি, তেমন তো আপনি যেটা বললেন যে গাছের লক্ষণ দেখেও আমরা বুঝতে পারছি কি দিতে হবে। বোঝা যাবে, কারণ অ্যাকচুয়ালি তো ধরেন আমাদের দেশে এখনো অত আমরা কৃষিক্ষেত্রে অত অগ্রসর হয়নি। নিয়ম হলো প্রতি ফসলের আগে মাটিটাকে পরীক্ষা করা। আচ্ছা, এবং সেই পরীক্ষা কি সব পরীক্ষা না কিছু পরীক্ষা? না, কিছু পরীক্ষা, বেশি খুব বেশি না। আচ্ছা, যেমন আপনি মাটি স্যান্ডি সয়েল আছে, আপনি সে ধরলাম, সেটা আপনি কখনো চেঞ্জ করতে হবে না। ট্রাকে মাটি এনে যদি প্লে ফেলান তো যে চেঞ্জ হবে, এটা কিন্তু আপনার মোটামুটি ওই রকমই থাকবে। আপনার ক্যাপিলারি নন ক্যাপিলারি যে স্পোরগুলো আছে সেটা ওই রকম থাকবে, কিন্তু কেমিক্যালে চেঞ্জ হবে। সেই জন্য আমরা কতগুলো, যেমন আমরা ধরি পিএইচটা দেখি, তারপরে এখন এই এলাকা যদি হয়, মানে আমাদের উত্তর 24 পরগনা আছে, এখানে আমরা সল্টটা দেখি, লাইম মানে লবণাক্ততা দেখি, তারপরে অর্গানিক কার্বনটা কি আছে, অর্গানিক ম্যাটারটা কি আছে দেখি, আর NPK কি স্ট্যাটাসে আছে। এই 6-7টা যদি আপনি করেন এবং
কোন ফসল করবেন সেটা যদি জানিয়ে দেন, তো সেই অনুযায়ী কিন্তু আমরা রিকমেন্ডেশন করে দেবো। মানে আপনি মনে করবেন রাসায়নিক না, শুধু আপনি জৈব, জীবাণু, সবুজ এবং রাসায়নিকের কী কী লাগবে সেটা আমি জানিয়ে দেবো। এবং আপনি যদি সঠিকভাবে আমাদের ওই রিকমেন্ডেশন অনুসারে যদি আপনি যদি ফসল চাষ করেন, অবশ্যই আপনি এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন। এই যে আপনি বলছেন জৈব, রাসায়নিক, জীবাণু, এই নানান ধরনের সারের একটা অনুপাতও থাকতে হবে। হ্যাঁ, অনুপাত থাকবে, সেটা আপনি এখানে ডিটেলস বললে আপনি বুঝবেন না। আমরা দেখবো যে অর্গানিক কার্বন যদি কম থাকে, সেখানে আমরা বলবো কাউ রং দাও বা জেনারেল কম্পোস্ট দাও, ফার্মিং কম্পোস্ট দাও। দেখি অর্গানিক ম্যাটার ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে, যেখানে অত কিছু বলবো না। তখন দেখবো নাইট্রোজেনে কী পরিমাণ আছে, সেই জন্য বলবো, তখন দেখবো যে অ্যাজোটোব্যাক্টর দাও, যদি ধান হয় অ্যাজোস্পেলিয়াম দাও। আর ফসফরাস স্ট্যাটাস দেখে দেখবো যদি এসএসপি দিয়ে কাভার না হয়, তো আমরা পিএইচবি দিয়ে দিতে বলবো, জীবাণু সার। অর্থাৎ পটাশও ঠিক একই অবস্থা। আবার সবুজ সারের ক্ষেত্রে ধরেন আপনি মাটিটাকে ফেলে রেখেছেন অনেক দিন ধরে, এমনি ব্যারাইন অবস্থা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে যদি ধঞ্জা চাষ করে দেন এবং উইথ বায়োফার্টিলাইজার, তখন দেখা যাবে আপনি 1-1.5 মাস পরে ধঞ্জা যতটুকু বড় হবে আপনি মাটির সাথে মিশিয়ে দিয়ে সবুজ সার হিসেবে মিশিয়ে দিলে দেখবেন এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যাবে। আমি পৃথিবীতে অনেক জায়গায় দেখেছি যে ধান চাষ করেও কিন্তু খুব অল্প পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে কিন্তু তারা এক্সপেক্টেড রেজাল্ট পায়। যেমন তারা ওইটা কমিয়ে দেয়, কিন্তু অন্যদিকে জৈব, জীবাণু এবং সবুজ সার বাড়িয়ে দেয়। আমরাও চাই যে এটা হোক, এটা হলে কিন্তু মাটিটা, ওই যে মাটির স্বাস্থ্য, এটা রক্ষা হবে এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য মাটিটাকে আমরা ভালো অবস্থায় রেখে যেতে পারবো এবং উৎপাদন বাড়বে। তাহলে আমরা যেটা দেখছি যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা মাটির স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে চাষবাস করি, তাহলে আমরা কৃষিক্ষেত্রে অনেক বেশি উৎপাদন করতে পারবো এবং অবদান রাখতে পারবে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য রক্ষার গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে
এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.